এটা হচ্ছে আমার নতুন অ্যান্ড্রয়েড ফোন। পার্সোনালি আমি এই ডিভাইসটা দীর্ঘদিন যাবত ব্যবহার করছি, OnePlus 8। হয়তো আপনারা অনেকেই জানেন যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন। বাট রিসেন্টলি এই স্মার্টফোনটা যখন আমাদের স্টুডিওতে আসে, তারপরে চিন্তা করলাম যে না, এবার এটা থেকে এটাকে সুইচ করার সময় আমি এখন এই স্মার্টফোনটাকে রেগুলার স্মার্টফোন হিসেবে ব্যবহার করতে চাচ্ছি। সো অ্যান্ড্রয়েড স্মার্টফোন হিসেবে এই ফোনটাকেই কেন আমি আসলে চয়েস করলাম, সেই বিষয়গুলো আজকে ভিডিওতে আলোচনা করব। পাশাপাশি আমাদের লাস্ট এই কয়েকদিনের ইউজার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। স্মার্টফোনটা কেমন ছিল, কোন জায়গায় কী রয়েছে, সব কিছু জানবেন। তবে শুরুতেই আমি দুঃখিত, আজকে একটু অসুস্থ আছি আমি, মনে হয় প্রেশার লো বা সামথিং এরকম, যে কারণে আমরা আজকে এই ফোনটা নিয়ে একদম বিস্তারিত সব কিছু খুঁটিনাটি আলোচনা করব না। যদিও এই ফোনের একটা আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশনের ভিডিও দেওয়া হয়েছিল, সেখানে পোর্টস অ্যান্ড বাটন, বডি ফ্রেম টেম সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে। তো যারা এই স্মার্টফোনটা কেনার চিন্তা ভাবনা করছেন বা এর সম্বন্ধে একদম ডিটেইলে সব কিছু জানতে চান, কাইন্ডলি ওই ভিডিওটা একটু দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া রইল। প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের আজকের ভিডিও স্পন্সর সেলটেক বিডিকে। Xiaomi 12X আমাদের স্টুডিওতে তারাই পাঠিয়েছিল। বর্তমান সময়ে সেলটেক বিডিতে এই স্মার্টফোনটা অ্যাভেলেবেল রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে সেলটেক বিডির যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। শুধু এই স্মার্টফোন না, প্রায় সমস্ত রকম স্মার্টফোনই তাদের সব আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, শুরুতেই বলে দিই যে কারণে এই স্মার্টফোনটা হাতে আসার পরে এক প্রকার আমার পছন্দ হয়ে যায়, তা হলো এর সাইজ। আমি পার্সোনালি খুব বেশি বড় ফোন পছন্দ করি না, মানে রেগুলার ব্যবহার করার জন্য বা কথা বলার জন্য একটু ছোট লাইট ওয়েটের ফোন হলে ভালো হয়। যদিও এই ফোনটা খুব বেশি লাইট ওয়েটের না অফকোর্স, বাট এটা সাইজটা অনেক ছোট, হ্যান্ডি, এই কারণে আসলে এটা পছন্দ হয়েছিল। আর বাকিটা এই কয়েকদিন ব্যবহার করার পরে মনে হলো যে হ্যাঁ, আমার কাজ বাস চলে যাবে, দ্যাটস আসলে এখানে শিফট করা। ওয়েল, আমরা যদি ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে যাই, স্মার্টফোনের ডিসপ্লে সাইজ হলো 6.28 ইঞ্চ, বেশ ছোটোখাটো। এখনকার সময় প্রায় ম্যাক্সিমাম স্মার্টফোনে আমরা দেখতে পাই 6.5-এরও উপরে হয়ে থাকে, সেই জায়গায় এর ডিসপ্লেটা অফকোর্স অনেকটাই ছোট। ডিসপ্লে চিন বেজেল খুবই ন্যারো, যেমনটা আপনারা দেখছেন। ইভেন লোয়ার চিনও বেশ ন্যারো, সিমেট্রিক্যাল বলা যেতে পারে। ডিসপ্লে টপে সেন্টার পজিশনে রয়েছে সিঙ্গেল পাঁচল, এটাও ন্যারোই আমি বলবো। ডিসপ্লেটা একটু কার্ভ, হালকা একটু কার্ভ, আমার আগের OnePlus 8-এর মতোই বলা যেতে পারে। এটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। HDR10+-এর সাপোর্ট থাকছে এবং এর পিক ব্রাইটনেস 1100 নিটস। সো অন পেপার আমরা ডিসপ্লেটা কিন্তু ভালোই দেখছি, জাস্ট 2K রেজুলেশন নেই। এর বাইরে বলা যায় ডিসপ্লেটাতে মোটামুটি আমাদের প্রয়োজনীয় সব কিছুই থাকছে। তো এই ডিসপ্লেটা আমার এই কয়েকদিন ব্যবহার করে বেশ ভালোই লেগেছে, যথেষ্ট কালারফুল, ভিউইং অ্যাঙ্গেল ভালো পেয়েছি, টাচ রেসপন্স ভালো পেয়েছি। তবে কার্ভ হওয়াতে যে জিনিসটা হয়, মাঝে মাঝে একটু মিস্টেকলি টাচ লেগে যেতে পারে। তবে কাভার যদি বা কেস যদি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে এই ধরনের সমস্যা আপনি ফেস করবেন না। আর ভালো বিষয়, ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। আসছি পারফরমেন্স সেকশনে। স্মার্টফোনটির যে দাম, সেই জায়গায় আমরা অনেকেই আশা করব কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 থাকবে, অথবা 8 Gen 1 দিয়ে আসলে আরও জোস হতো। বাট আপনি এখানে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 870, যা 7nm তৈরি করা একটি SoC। এর গ্রাফিক সেকশনকে পাওয়ার করছে Adreno 650। বাট যদি এখানে 888 দেওয়া হতো, ডেফিনেটলি একটু পাওয়ারফুল কিছু আমরা পেতাম। একই সাথে আমরা ফোনটাকে গরম হতেও দেখতাম। আচ্ছা, এটা রান করছে MIUI 13 বেসড অন Android 11-এ। আচ্ছা, আরেকটা ব্যাপার মিস করছি, এটাতে র্যাম রয়েছে 8GB এবং 256GB স্টোরেজ রয়েছে। এই ভ্যারিয়েন্টে বাংলাদেশে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। তবে এই স্মার্টফোনটা আরও 2টা ভ্যারিয়েন্টেও কিন্তু পাওয়া যায় বাইরের কান্ট্রিতে। রেগুলার ব্যবহারে এই কয়েকদিনে আমি এই স্মার্টফোন থেকে একদমই ঠিকঠাক পারফরমেন্স পেয়ে আসছি। অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইম ছিল একদমই ঠিকঠাক, কোনো ধরনের ল্যাগ, আটকে যাওয়ার মতো সমস্যা পাইনি। ইভেন MIUI নিয়েও আমি আসলে এই স্মার্টফোনটাতে গত এক সপ্তাহের মনে হয় বেশি সময় ধরে আছে আমাদের কাছে, তাতে আমি সমস্যা ফেস করিনি। তবে ফোনটা হাতে পাওয়ার 2 দিন পরে একটা প্রবলেম ফেস করছিলাম। মেসেঞ্জারে কল আসলে চ্যাট হেডস, এইটা যখন আমি কাটতে যাচ্ছিলাম, নিচে ক্রস এসেছিল, যেটা আমি কাটতে পারছিলাম না। মানে পরবর্তী সময় এটাকে রিস্টার্ট করতে হয়েছিল। 8GB র্যাম আমাকে ভালো সাপোর্ট দিতে পারছে। আর আমি যেহেতু মোটামুটি একটু ভারী অ্যাপ্লিকেশনগুলো চালাই, সেগুলো ব্যবহার করা হয়েছে স্মার্টফোনে, এবং আমি দেখলাম ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছিল এই স্মার্টফোনটি। আমার মনে হয় একেবারে রেগুলার ইউজার থেকে শুরু করে যারা মোটামুটি একটু হেভি ইউজারও, তারা এর পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট থাকবেন, যেমনটা আমি আছি। এর প্রসেসরটা 888-এর চাইতে ছোটো মনে হলেও স্কোর কিন্তু বেশ ভালোই করছে। তো আমরা এখানে গেমিং টেস্টও করি, পাবজি, অ্যাসফল্ট 9 COD'র মতো গেমগুলো প্লে করি, যেগুলো বেশ স্মুথলি স্মার্টফোনে প্লে হচ্ছিল। তবে একটা জায়গায় গিয়ে অনেকের কাছে একটু সমস্যা লাগতে পারে, এর সাইজটা। ডিসপ্লেটা যেহেতু খুব বেশি বড় না, ছোট, অনেকের কাছে মনে হতে পারে যে গেমিংয়ের সময় আর আসলে আরেকটু বড় ডিসপ্লে দরকার, আরেকটু বড় হলে আমি আরেকটু মজা পেতাম এরকম। বাট আমার মতো যারা আসলে ছোটো ডিসপ্লের সাথে ইউজ টু, তাদের মনে হয় না এটা নিয়ে কোনো ধরনের সমস্যা হতে পারে। আর এর যে স্পিকার, এখানে স্টেরিও স্পিকার রয়েছে, যে নিচে একটা উপরে একটা। তো আপনি যদি পাঁচল কাটারটা এই যে লেফট হাতের দিকে রেখে যদি গেমিং করেন, তাহলে আসলে সাউন্ডটা টোটালি আটকে যায়, গেমিংয়ের সময় আপনি সাউন্ডটা ঠিকভাবে পাবেন না। তখন যদি একটু ঘুরিয়ে নেন, তাহলে আবার ভালো সাউন্ড পাওয়া সম্ভব, কারণ তখন স্পিকারটা উপরের দিকে চলে আসে। আর আপনি চাইলে অবশ্যই ইয়ারফোন ব্যবহার করতে পারেন, তবে এটাতে কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটি নেই। গত এক সপ্তাহে এই স্মার্টফোন দিয়ে আমরা বেশ কয়েকবারই পাবজি প্লে করি, এবং লং টাইমে পাবজি প্লে করা হয়েছে। দেখলাম ফোনটা খুব বেশি হিট আপ হয় না, ক্যামেরা মডিউলের পাশে হালকা একটু হিট আপ হয়, কিন্তু হিটিং ইস্যু মোটেই না। আর অনেক বেশি হিট আপ হয়ে যায় 888-এর মতো, ওরকম কোনো ধরনের সমস্যা এটাতে ছিল না। পাবজি লং টাইমেও দেখলাম বেশ স্মুথলি প্লে হয়,
কোনো ধরনের ল্যাগ হিসাবে দেখা পাইনি, মাঝে মধ্যে টুকটাক ফ্রেম ড্রপ পেয়েছি, একদম লং টাইমে অ্যাকশন মোমেন্টে দু একবার ল্যাগ করতে দেখা গেছে, এর বাইরে কোনো ধরনের সমস্যা আমরা এতে পাইনি। সিওডি, অ্যাসফল্ট 9 এই দুইটা গেমেই স্মার্টফোনের সাথে বেশ ভালোভাবে রেজাল্ট করছিল। আর আসলে স্ন্যাপড্রাগন 870 যথেষ্ট পরীক্ষিত একটি প্রসেসর, অলরেডি বেশ কয়েকটা স্মার্টফোনের সাথে আমরা পেয়েছি, ইভেন অফিসিয়াল ফোন রিয়েলমি জিটি নিউ 2 স্মার্টফোনের সেম প্রসেসর রয়েছে। এটা পারফরমেন্স সম্বন্ধে আপনারা জানেন একটা স্টেবল পারফরমেন্স দিতে পারে, সো আমার মনে হয় এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আর এই স্মার্টফোনে কিন্তু স্টোরেজ সলিউশনটা হলো UFS 3.1। আচ্ছা, এটার দামটা একটু বলে নেই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এই স্মার্টফোনের বর্তমান প্রাইস হলো অ্যারাউন্ড 46K। আমি যখন এই স্মার্টফোনে আনবক্সিংয়ের ভিডিও দিই তখন আপনাদের বলছিলাম না যে এই স্মার্টফোনের দাম অবশ্যই কমবে, তখন মনে হয় এর চাইতে আরও 17,000 টাকা বেশি ছিল। সো সেই তুলনায় এখন অনেকটাই দাম ড্রপ করছে। তারপরেও এই দামে আসলে আমরা 870 অনেকেই আশা করি না, আমরা আরেকটু বেটার প্রসেসর আশা করি, ইভেন 888 অনেকেই আশা করছি। আবার দেখুন অফিসিয়াল ফোন যেটার কথা বলছিলাম সেটাও কিন্তু পাওয়া যায়, ওটার দামও তো এর চাইতে কম। সো প্রসেসর সেকশনে অবশ্যই এই স্মার্টফোনটা হয়তো দামের তুলনায় কিছুটা পিছিয়ে পড়বে। মোবাইল ফোনটার রেয়ারে 3টি সেন্সর রয়েছে। এর মেইন সেন্সর হলো 50 মেগাপিক্সেলের, যেখানে OIS থাকছে। এরপরে রয়েছে 13 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সর এবং 5 মেগাপিক্সেলের টেলি ম্যাক্রো শুটার। স্মার্টফোনের মেইন ক্যামেরাটা বিভিন্ন সিনারিওতে দেখলাম খুব ভালো রেজাল্ট দিচ্ছে, ভালো শার্পনেস, ওয়েল ডিটেলে ছবি দিতে পারছে। ডায়নামিক রেঞ্জ আমরা স্মার্টফোন থেকে খুবই ভালো পেয়েছি। কালারটা একটু বাড়িয়ে দেয়, একটু পাঞ্চি করে আমার যা মনে হলো, বাট স্টিল এর ছবি আমার কাছে যথেষ্টই ভালো লেগেছে এবং ছবিগুলো জুম করে নিয়ে ব্যবহার করারও উপযোগী। ছবির সাইড এরিয়া, কর্নার এরিয়াতেও মোটামুটি ভালো লেভেলের শার্পনেস ধরে রাখতে পারে, যেটা স্মার্টফোনের ক্যামেরায় আমরা একটু কমেই দেখতে পাই। নাইট মোড রয়েছে, যেটা নর্মাল ক্যামেরার তুলনায় বেশ ভালো ছবি প্রডিউস করতে পারে এবং ছবির শার্পনেস ডিটেলস মোটামুটি ধরে রাখা ট্রাই করে, যদিও কিছুটা সফট হয়, বাট স্টিল এই ছবিগুলো আপনার ভালো লাগবে এবং কালার কিছুটা বুস্ট করে বলে মনে হলো নাইট মোডে। রয়েছে পোর্ট্রেট মোড, চুল বাদে এজ ডিটেকশন মোটামুটি ঠিকঠাকই আছে, তবে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে কিছুটা আর্টিফিশিয়াল লেগেছে। আর মেইন সাবজেক্টের স্কিন টোনটা হালকা একটু শিফট করে, বাট ভালো শার্পনেস বা ডিটেলস এখানেও ধরে রাখতে পারছিল। এরপরে স্মার্টফোনের ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরটি দেখতে পাই 13 মেগাপিক্সেলের, যেটাও ডে লাইটে বা প্রপার লাইটিং কন্ডিশনে মেইন ক্যামেরার মতোই ভালো ছবি দিতে পারছিল। ছবিগুলো বেশ শার্প, ভালো লাইট রয়েছে এবং ডায়নামিক রেঞ্জে আমরা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সরও ভালো পেয়েছি। 40 থেকে 45,000 টাকা রেঞ্জের অন্যান্য স্মার্টফোনের আল্ট্রাওয়াইড সেন্সরের সাথে এর আল্ট্রাওয়াইড সেন্সরটি অবশ্যই কম্পারেবল এবং আমার মনে হয় তাদের থেকে মোটেই পিছিয়ে থাকবে না। আল্ট্রাওয়াইড সেন্সরটিও ভালো পেয়েছি, যদিও শ্যাডো ডিটেলসে আল্ট্রাওয়াইড সেন্সরটা কিছুটা পিছিয়ে পড়ে, মেইন ক্যামেরায় যেটা আমরা আরেকটু ভালো পেয়েছিলাম। নাইট মোডেও আল্ট্রাওয়াইড সেন্সরটি ব্যবহার করা যাবে, তবে সেটা ততটা ভালো রেজাল্ট করতে পারে না। আপনি মেইন ক্যামেরা দিয়ে নাইট মোডের ছবিগুলো নেওয়া ট্রাই করবেন। 5 মেগাপিক্সেলের টেলিফটো ম্যাক্রো শুটার রয়েছে, এটা কাজের। রেগুলার 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটারের চাইতে এটা অবশ্যই কাজের এবং প্রপার লাইটিং কন্ডিশনে এটা কিন্তু ভালো ছবি দিতে পারছিল। তবে লো লাইটের ছবিগুলো একটু সফট হয়ে যায়, বাট প্রপার লাইটিং কন্ডিশনের ছবিগুলো আপনি অবশ্যই কাজে লাগাতে পারবেন। তারপরেও আমি বলবো এখানে ম্যাক্রো শুটারের বদলে যদি টেলিফটো জুম লেন্স দেওয়া হতো তাহলে সেটা আরও বেশি কাজের হতো এবং তখন হয়তো পোর্ট্রেট মোডে আমরা আরও বেটার রেজাল্ট পেতে পারতাম, যদি কিনা ডেপথ সেন্সর হিসেবে তখন ওই টেলিফটোটা ইউজ করতো। ভালো বিষয়ে স্মার্টফোনের মেইন ক্যামেরায় আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 8K 24 FPS-এ। তবে আমার যা মনে হয় আপনি 4K 60 FPS ভিডিও রেকর্ড করলে বেটার রেজাল্টটা পাবেন। স্ট্যাবিলিটি তখন ভালো পাওয়া যাবে এবং ভিডিও কোয়ালিটিও আমার কাছে ভালো মনে হয়েছে। ইভেন আপনি এখানে বেটার ফ্রেম রেটও পাচ্ছেন। ভিডিওতে আমরা ভালো শার্পনেস ডিটেলস পেয়েছি। ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেল শুটার দেওয়া হয়েছে। মেইন ক্যামেরা আসলে যতটা বেটার রেজাল্ট করছে সেই তুলনায় ফ্রন্ট ফেসিং ক্যামেরার সাইজ অনুযায়ী আমি বলবো কিছুটা পিছিয়ে পড়ে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও ঠিক আছে প্রপার লাইটিং কন্ডিশনের জন্য, বাট একটু ইনডোর লাইটে বা লো লাইট কন্ডিশনে ততটা বেটার রেজাল্ট দিতে পারছিল না, সফট হয়ে যায়, কালারও কিছুটা শিফট করে। ইভেন ফ্রন্ট ফেসিং ক্যামেরার ডাইনামিক রেঞ্জটা আমার ততটা ভালো লাগেনি। এছাড়া ফ্রন্ট ফেসিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p-তে। স্মার্টফোনের আসলে রেয়ারে আমরা 8K দেখতে পাই, সেখানে সামনে অ্যাটলিস্ট 4K থাকা উচিত ছিল। ফাইনালি ক্যামেরা নিয়ে আমার ওপিনিয়ন হলো এর ব্যাক সাইডের বা রেয়ারের ক্যামেরা আমার পছন্দ হয়েছে এবং আমি বলবো যদি আপনার বাজার 40 থেকে 45,000 টাকা হয়ে থাকে এবং ক্যামেরা ভালো চাই এরকম কোনো একটা স্মার্টফোনও কিনতে চান, দেন এই স্মার্টফোনটা আপনি দেখতে পারেন অবশ্যই। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা কিছুটা পিছিয়ে পড়বে ওই তুলনায়। এরপরে আসছি এর ব্যাটারিতে। 4500 mAh ব্যাটারি রয়েছে স্মার্টফোনটির মাঝে এবং বক্সে আপনি পেয়ে যাবেন 67 ওয়াটের চার্জার, যা দিয়ে এই স্মার্টফোনকে চার্জ করতে আমি তো আসলে বেশ কয়েকবার চার্জ করেছি, আমার যা মনে হলো 40 থেকে 45 মিনিটের মধ্যে আপনি 0 to 100% চার্জ করে নিতে পারবেন। আর ব্যাকআপ আমাকে দিন শেষে একবার চার্জ করতে হয়েছে, যেহেতু আমি মোটামুটি একটু হেভি ইউজারই। তো যদি আপনি একদম লাইট ইউজার হয়ে থাকেন তাহলে একদিন অনায়াসে পার করে আপনার কিছুটা হয়তো ব্যাটারি থাকতে পারে, আর যদি আমার মতো ইউজার হয়ে থাকেন দেন একদিন আপনি এটাতে চালাতে পারবেন, দিন শেষে একবার চার্জ করতে হবে। এবারে আসি স্মার্টফোনের দুইটা পার্টে, কোন বিষয়গুলো ভালো ছিল, কোন বিষয়গুলো আমরা একটু কম পেয়েছি। নাম্বার 1, এটাতে এসডি কার্ড স্লট নেই, যেটা থাকা উচিত ছিল। তারপরে স্মার্টফোনটা যতটুকু মোটা তাতে আমার মনে হয় অবশ্যই 3.5mm হেডফোন জ্যাকটা কোনোভাবে কষ্ট মষ্ট দেওয়া যেত। তারপরে এই স্মার্টফোনের যে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, এটা রেজাল্ট আরেকটু বেটার হতে পারতো, ইভেন 4K আমি এখানে মিস করছি। আর অবশ্যই এটার প্রাইস, এখনও আমি বলবো এটার প্রাইসটা কিছুটা বেশিই আছে, আরেকটু কমা উচিত।
এরপর যদি ভালো দিকের মধ্যে আসি, খুবই হ্যান্ডি একটি স্মার্টফোন। তারপরে এই স্মার্টফোনের বিল্ড কোয়ালিটি সেটা অবশ্যই ভালো, যেমন ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, এর বডি ফ্রেম হলো মেটালের। দেন এটা হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল হয় এবং মানে হাতে নিলে আপনার মনে হবে না যে এটা কোনো সস্তা ফোন বা ওরকম কিছু। তারপরে এটার যে মেইন ক্যামেরা, এটার রেজাল্ট আমার সত্যিই বেশ ভালো লেগেছে এরকম বাজেট থেকে। দেন এর পারফরমেন্স, যেটা আমরা হয়তো নাম্বার বা নামের দিক থেকে কমই মনে করছি, বাট সত্যি বলতে এর পারফরমেন্স নিয়ে আমি আসলে অসন্তুষ্ট না। দাম একটু বেশি, বাট এর পারফরমেন্স নিয়ে আমি অসন্তুষ্ট না। বাই দ্য ওয়ে, আমি ওই খারাপ দিকের মধ্যে একটা বিষয় মিস করে আসি, যেটা বলা উচিত ছিল। আমি এটাতে একটু ব্যাটারি ড্রেনিং ইস্যু পেয়েছি। ওয়াইফাই অন রাখা অবস্থায় রাতে দেখলাম প্রায় 7-8% চার্জ বার্ন করে ফেলছিল, আর যদি ওয়াইফাইটা অফ করে রাখি তাতে 2-3% বা 4%-এর মতো চার্জ বার্ন করে। যদিও এটা প্রায় ম্যাক্সিমাম ফোনে আমরা দেখতে পাই, এটার ক্ষেত্রে আমার একটু বেশি মনে হয়েছে সেটা। সো ফার্স্টেই বলছিলাম যে কারণে আসলে এই স্মার্টফোনটা আমি আমার জন্য চয়েস করেছি। নাম্বার 1-এ ছিল স্মার্টফোনটার সাইজ। তারপরে ফোনটা হাতে নিলে বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যায়, এবং আমি পার্সোনালি মেটাল বিল্ড মানে বডি ফ্রেমটা মেটাল হতে হবে এমন ফোনে সবসময় খুঁজি, তো সেই জায়গায় এটা আমার জন্য ঠিকঠাক ছিল। তারপরে রেয়ার ক্যামেরাটা আমার ভালো লেগেছে, আর হলো গিয়ে ডিসপ্লেটা এবং যে পারফরমেন্স, এই সমস্ত কারণেই মূলত এটাকে আসলে আমার নিজের জন্য নিজের চয়েস করা। তবে দামটা নিয়ে আমি একটু অসন্তুষ্ট। অবশ্যই দাম আর কিছুটা কমা উচিত, এবং দাম যদি কমে তখন কিন্তু নির্দ্বিধায় এটাকে অবশ্যই চয়েস করতে পারেন। ইভেন এখনও চাইলে অনেকেই হয়তো নিতে পারেন। সো আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিভাইস অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হয়ে যাবে স্যামসাংয়ের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। তারা